দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর মোবাইল আসক্তি নিয়ে। আমাদের সাথে আছেন সাইকোলজিস্ট তারানা আনিস। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দুরন্ত টিভিকেও অনেক ধন্যবাদ। আপা, আমাদের সময় তো আমাদের মা বাবারা গান, গল্প, কবিতা, ছড়া এগুলো বলে আমাদেরকে খাওয়াতেন বা ঘুম পাড়াতেন, কিন্তু এখনকার চিত্রটা কিন্তু পুরোপুরি ভিন্ন। এখনকার কিন্তু অধিকাংশ বাসাতেই দেখা যায় যে শিশুরা মোবাইল দেখছে এবং খাচ্ছে, কিংবা মোবাইলের মাধ্যমে তাদেরকে ঘুম পাড়ানো হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে আপনারা সিলেক্ট করেছেন, এবং খুব আমরা এই জায়গাটায় ভীষণ একটু গুরুত্ব দিই। শিশু কিশোরদের বয়সন্ধি কাল বলেন, এবং একটা বাচ্চা যখন বিকাশের শুরুর সময়টাতে এরকম একটা প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে, তখন যেটা হচ্ছে যে বিকাশের অনেক বিষয়গুলো কিন্তু পিছিয়ে যাচ্ছে, এবং মা বাবার সাথে ওই সময় একটা বন্ডিং বা একটা অ্যাটাচমেন্ট তৈরির জায়গা, এবং ওই সময়টাতেই যখন আসলে প্রযুক্তির সাথে এত বেশি সময় কাটাতে হচ্ছে, তখন যেটা হচ্ছে যে ওদের মধ্যে এক ধরনের কিন্তু একটা অস্থিরতা কাজ করছে, এবং অনেক আচরণগত সমস্যাও কিন্তু তৈরি হচ্ছে, এবং যে আচরণগত সমস্যাগুলোর জন্য পরবর্তীতে কিন্তু বাবা মারা নিরুপায় হয়ে অনেক সময় আমাদের কাছে আসছে। আচরণগত যে সমস্যা তৈরি হচ্ছে, তার মানে কি আসলে মোবাইলের কারণে শিশুর মানসিক বিকাশে কোনো সমস্যা হচ্ছে? অবশ্যই মোবাইল বা প্রযুক্তির সাথে যখন দীর্ঘমেয়াদী একটা প্রতিক্রিয়া, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রতিক্রিয়া আছে। দীর্ঘমেয়াদী সময় যখন প্রযুক্তির সাথে থাকছে, তখন যেটা হচ্ছে যে প্রযুক্তি থেকে তো অনেক ধরনের স্টিমুলেশন বা অনেক ধরনের উদ্দীপনা কিন্তু ব্রেইনে যাচ্ছে, এবং ব্রেইন সেগুলোকে রিসিভ করছে। অর্থাৎ আমাদের ব্রেইন এবং বডিতে যখন এই অতিরিক্ত স্টিমুলেশন যখন যায়, তখন যেটা হয় ভেতরে কিন্তু এই স্টিমুলেশন কোনগুলো প্রয়োজনীয় না, এটা কিন্তু ব্রেইন তখন ওইভাবে ফিল্টার করতে পারে না। অর্থাৎ একটা গ্রোয়িং এইজে কি হয়, কোনটা জরুরি না, এবং কোনটা আমার জন্য অনেক বেশি আমার ভেতরে অস্থিরতা তৈরি করছে, অ্যাগ্রেশন তৈরি করছে, এবং ডিফারেন্ট ধরনের মনোভাব তৈরি করছে, সেগুলো কিন্তু একটা বাচ্চার ব্রেইন তখন সিলেক্ট করতে পারে না। একটা গ্রোয়িং ব্রেইনের জন্য আসলে প্রযুক্তির সংস্পর্শে থাকাটা, ওই সময়টাতে আমরা বলি এটা 5 বছর পর্যন্ত বাচ্চাকে একটু প্রযুক্তি থেকে দূরে রাখতে হবে। বাট তারপরেও যখন আমরা দেখছি যে আসলে প্রযুক্তি এমনভাবেই আমাদের জীবনটাকে গ্রাস করে নিয়েছে, এবং প্রযুক্তির বাইরে আমরা নিজেরাও থাকতে পারছি না, আমাদের সন্তানদেরকেও আমরা প্রযুক্তির বাইরে খুব একটা রাখতে পারছি না। তো প্রযুক্তি দিতে হলেও সেটা যেন একজন কেয়ার গিভার, অর্থাৎ তার সাথে মা আছে, বাবা আছে, সেই মা এবং বাবার সাথে বসে উনি যেন খুব স্বল্প সময়ের জন্য বাচ্চাকে প্রযুক্তির সংস্পর্শে আনতে পারে। হয়তো এমন কোনো একটা রাইমস হচ্ছে বা কোনো একটা হয়তো নাচের ভিডিও আছে, মা মেয়ে বা মা ছেলে দুজন মিলেই হয়তো সেই নাচের ভিডিওটা দেখে হয়তো একটু নাচ করছে বা রাইমসটা একসাথে কপি করছে। সেইভাবে আসলে আমরা বলি যে একটু প্রযুক্তির সাথে আপনিও সন্তানের সাথে কিছুটা সময় কাটান, বাট সেটা খুব অল্প সময়ের জন্য। আপা, স্মার্টফোন ব্যবহারে শিশুর কি শারীরিক ক্ষতিও হতে পারে? অবশ্যই, মানসিক ক্ষতির সাথে সাথে কিন্তু শারীরিক ক্ষতিটাও হয়। কীরকম দেখেন, অনেকক্ষণ লম্বা সময় ধরে যখন একটা বাচ্চা খুব কাছে থেকে এরকম স্ক্রিন দেখছে, তাতে করে কিন্তু অনেক চোখের ক্ষতি হচ্ছে, এবং আমরা কিন্তু অনেক ডক্টরের রেফারেল পাই যারা এরকম চোখের ক্ষতিটা নিয়ে আসছে, এবং অনেক সময় দেখা যায় যে স্কুলে যাচ্ছে, বাচ্চাটা বোর্ডে কী লেখা সেটা কিন্তু দেখতে পাচ্ছে না, এবং সেই সময়টাতে কোনো সময় প্যারেন্ট বুঝতেও পারে না যে তার বাচ্চার চোখের এতটা ক্ষতি হয়ে যাচ্ছে। তারপর আরও যেটা হয় যে মাসেলগুলো কিন্তু খুব উইক থাকে, বিকজ দেখা যাচ্ছে যে ওই যে আপনার কোনো শারীরিক খেলাধুলা হচ্ছে না। এছাড়াও কি হয়, আরেকটা ওই বয়সের বাচ্চার সাথে কীভাবে বন্ধুত্ব করতে হবে, কিভাবে একটা খেলা গ্রুপে খেলতে হবে নিয়ম ফলো করে, সেই জায়গাগুলো অর্থাৎ সোশ্যাল স্কিলগুলো, সামাজিক দক্ষতাগুলো কিন্তু ওদের তৈরি হয় না, এবং খুব একটা কমফোর্ট জোন, একটা যেই জায়গাটায় খুব থাকতে আরাম লাগে, এবং এটা যেহেতু অনেক আনন্দ দিচ্ছে, সারাক্ষণ ওই আনন্দের জায়গাটার মধ্যেই থাকতে খুব একটা ওরা কমফোর্ট ফিল করে। শারীরিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, এবং সামাজিক দক্ষতাগুলো একদমই তাদের মধ্যে তৈরি হয় না। এবং মানসিক ক্ষতির আরও একটা বড় যে ব্যাপার হচ্ছে যে পড়া, ওদেরকে যখন দেখা যাচ্ছে যে ওদেরকে হয়তো কোনো কিছু শেখানোর জন্য বাবা মা নিয়ে বসছে, যেহেতু শিখতে কিন্তু অনেক এনার্জি দরকার হয়, অনেক থিঙ্কিং, অর্থাৎ ব্রেইন যেভাবে চিন্তা করে সেই জায়গাটার একটা ব্যবহার প্রয়োজন হয়, কিন্তু দেখা যাচ্ছে যখন
অনেক বেশি গেম খেলছে বা খুব মজার কোনো একটা কন্টেন্ট দেখছে, মজার কোনো একটা গেম খেলছে, তাতে করে শুধু আনন্দ পাচ্ছে। কিন্তু যখনই পড়তে বসতে হচ্ছে বা কোনো একটা কিছু শিখতে হচ্ছে, তখন আর ব্রেইন সেই জায়গাটায়, ব্রেইনের যে ব্যবহার, সেই ব্যবহারটা ব্রেইন করতে যাচ্ছে না। আপা, আপনি যে শিক্ষার কথা বললেন, এই শেখানোর ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় আমাদের শিশুদেরকে মোবাইল ব্যবহার করতে দেই। এই যে আমাদের করোনা গেল, তখন কিন্তু আমরা অনেকেই বাসায় বসে স্কুলের সাথে যে যোগাযোগটা রক্ষা করেছি সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে। তো সেক্ষেত্রে আসলে এই শিক্ষামূলক বিনোদনের জন্য মোবাইলটাকে আমাদের কতটুকু এবং কিভাবে ব্যবহার করতে হবে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনি তুলে ধরেছেন। করোনার সময় থেকে কিন্তু আসলে আমাদের প্রযুক্তির সাথে ব্যবহারটা অনেকটাই বেড়ে গেছে এবং আমাদের সন্তানরা, আমাদের শিশু কিশোররা কিন্তু খুব বেশি এই প্রযুক্তিটার সাথে কানেক্টেড, এবং ওরা প্রযুক্তি থেকেই কিন্তু বিনোদনও পাচ্ছে। আবার দেখা যাচ্ছে স্কুলের অ্যাসাইনমেন্ট বলেন বা স্কুলের জন্য হয়তো কোনো প্রজেক্ট করতে হবে, সব কিছুর জন্যই কিন্তু দেখা যাচ্ছে ওরা ইন্টারনেটের উপরেই বা প্রযুক্তির উপরেই অনেক বেশি ডিপেন্ডেন্ট। ইভেন ওরা ভার্চুয়ালি কিন্তু অনেক বন্ধু তৈরি করে। রিয়েল লাইফে যে বন্ধু আছে, সেই বন্ধুর সাথে সম্পর্ক তৈরি করা বা সেই সম্পর্কগুলো সামনের দিকে মানিয়ে চলা, সেই জায়গাগুলোতে অনেক ধরনের একটা প্রতিকূলতা অনুভব করে। সেই জায়গা থেকে ওরা অনেক বেশি ভার্চুয়াল ফ্রেন্ডশিপের দিকে খুব বেশি মনোযোগী হয়ে যায়। তো শেখার জন্য আসলে অবশ্যই ব্যবহারটা যেন আমরা লিমিটেড রাখতে পারি, কারণ আমাদের সন্তানদের মধ্যে কিন্তু আসলে ওই বাউন্ডারিটা, অর্থাৎ সীমানাটা, কতটুকু ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব না, এবং কোন বিষয়গুলো আসলে আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এবং কোনগুলো আমার জন্য আসলে অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেইগুলো বোঝার জায়গাটা কিন্তু এখনও ওইভাবে তৈরি হয়নি। তো অবশ্যই অ্যাজ এ প্যারেন্ট হিসেবে ওই জায়গাটা আমাদেরকে মনিটর করতে হবে, এবং এটা ডিপেন্ড করবে আসলে হয়তো ওই ধরনের স্কুলগুলো কি আসলে খুব বেশি প্রযুক্তি নির্ভর অ্যাসাইনমেন্ট দিচ্ছে, নাকি স্কুলগুলো আসলে ম্যানুয়াল, অর্থাৎ হাতে কলমে বিভিন্ন রকম প্রজেক্ট দিচ্ছে। এগুলোর উপরে অনেকাংশে নির্ভর করবে আসলে কোন বাচ্চাটা, কোন বয়সের বাচ্চাটা কতটুকু সময় ধরে প্রযুক্তি ব্যবহার করবে। তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্যারেন্টসদের মনিটরিংয়ের প্রয়োজন আছে, ভীষণভাবে মনিটরিংয়ের প্রয়োজন আছে। আপা, আপনি যে বললেন যে স্কুল থেকে অনেক সময় প্রযুক্তি নির্ভর অ্যাসাইনমেন্ট নেওয়া হয় বা অ্যাসাইনমেন্টের কারণে প্রযুক্তির সহায়তা নিতে হয়, সেক্ষেত্রে তো স্কুলেরও একটা দায়িত্ব রয়েছে এ বিষয়ে। অবশ্যই স্কুলের আসলে দায়িত্ব আছে। বেশ কিছু স্কুল কিন্তু আসলে প্রযুক্তির উপর নির্ভর করে অনেক ধরনের অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে। এক্ষেত্রে স্কুলকেও আসলে একটু সচেতন হতে হবে। অনেক বেশি প্রযুক্তি নির্ভর অ্যাসাইনমেন্ট এবং অনেক বেশি প্রযুক্তি নির্ভর কাজগুলো যেন আমাদের শিশু সন্তানদের উপর চাপিয়ে না দেয়, এবং এই গ্রোয়িং সময়টাতে, অর্থাৎ বেড়ে ওঠার সময়টাতে খুব মানুষের সাথে মানবিক গুণাবলীগুলো কীভাবে আসলে আরও বেশি পরিচর্যা করা যায়, সেগুলো মাথায় রেখে যদি অ্যাসাইনমেন্টগুলো বা যে ধরনের কাজগুলো ওনারা দিতে চান, সেই কাজগুলো যেন ওনারা দেন। এটা কিন্তু শুধু আমরা দেখি নগর কেন্দ্রিক বেশ কিছু স্কুলগুলোতে এগুলো আছে, কিন্তু আবার অনেক সময় আমরা গ্রাম থেকে যেগুলো পাই বা আমাদের মফস্বল থেকে যেই বাচ্চারা আসে বা যেই প্যারেন্টসরা আমাদের কাছে আসে, সেই জায়গাটায় কিন্তু আবার প্রযুক্তির ব্যবহার এতটা নেই। আপা, আমাদের সন্তানরা তো আসলে ব্যবহার করতে করতে বুঝতে পারছে না যে কখন তারা আসক্ত হয়ে যাচ্ছে। তো এই স্মার্টফোনে আসক্তির মূল কারণটা কি? আসক্তির মূল কারণ যেটা হচ্ছে যে আমরা মা বাবারা ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ি, এবং আমাদের মা বাবাদের মধ্যে কোথাও যেন একটা অপরাধবোধ কাজ করে যে আমার বাচ্চাটা একটু কান্নাকাটি করছে, একটু মন খারাপ করছে, একটু বোরডম ফিল করছে, সাথে সাথেই না আমাদের মধ্যে একটা যে মা হিসেবে বোধহয় আমি খুব একটা ভালো মা না, আমার সন্তানকে খুব তাড়াতাড়ি একটু আমাদেরকে আনন্দ দিতে হবে, বা ওর যেন মনটা ভালো থাকে, ওর যেন সবসময় একটা খুশি খুশি অনুভূতি ওর মধ্যে তৈরি হয়। সেই জায়গা থেকে আমরা খুব সহজেই ওর মন ভালো করার জন্য আমরা প্রথমে একটু গ্যাজেটটা দিয়ে দিই, এবং আরও একটা যেটা করি, আমাদের কাজের প্রেশার যেহেতু অনেক বেশি থাকে, অনেক ধরনের কাজে আমরা থাকি, হয়তো কেউ অফিস করি এবং বাসায় যখন থাকি অনেক কাজের দায়িত্ব আমাদের মধ্যে থাকে, দেখা যায় যে আমরা খুব তাড়াতাড়ি কাজটা করার জন্য আমরা বাচ্চাকে মোবাইলটা দিয়ে ফেলি, এবং যখন মোবাইলটা দিয়ে ফেলি একটা সময়ের পরে তো বাচ্চাটা যেটা হয় যে ওর তো একটু ভালো লাগা শুরু হয়ে যায়, এবং তখন কিন্তু আর এই যে বাচ্চাটার সাথে রাইমস করা, বাচ্চাটার সাথে একসাথে গান গাওয়া, একসাথে নাচ করা, একসাথে গল্প বলা, একসাথে কাতুকুতু খেলা, পিকাবু খেলা, এই খেলাগুলোর আনন্দটা অতটা বেশি বাচ্চা আর নিতে চায় না। তখন দেখা যায় যে এই আনন্দের চাইতে মোবাইলের আনন্দটা অনেক বেশি, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ আনন্দ হচ্ছে। তো আমাদের ব্রেইনের একটা রিওয়ার্ড সেন্টার আছে, যখন যেটা হয় কি ওই রিওয়ার্ড সেন্টারে যখন আনন্দ পেতে থাকে তখন ডোপামিন রিলিজ হতে থাকে, একটা হরমোন রিলিজ হতে থাকে। সো বারবার যখন আমরা আনন্দ পেতে থাকি বারবার ডোপামিন রিলিজ হয়, তো বাচ্চাও ওইভাবে আসক্ত হয়ে যায়।
আমাদের সন্তানদেরকে তাহলে স্মার্টফোন থেকে দূরে রাখার জন্য আমরা কি করব? যেটা আলোচনার শুরুতে আমি বলছিলাম যে গ্রোয়িং সময়টাতে, 1 থেকে 5 বছর বয়স এই সময়টাতে বাচ্চাকে আসলে আমরা মোবাইল ফোনটা দিব না, এবং মোবাইল ফোনটা যদি দিতেও হয় খুব অল্প সময়ের জন্য, সেখানে অ্যাজ এ প্যারেন্ট আমি যেন সঙ্গে থাকি, আমি যেন সেই ইন্টারঅ্যাকশনটার ভেতরে আমি ঢুকতে পারি, সেইভাবে আমাকে তৈরি করতে হবে। এবং আসক্তিটা যখন হয়েই যায় তারপরে যেটা করতে হবে, কিভাবে আসলে এই মোবাইল যে সময়টুকু নিয়ে নিচ্ছে সেই জায়গায় অল্টারনেটিভ আর কি কি থাকতে পারে, বাচ্চার সাথে সময় কাটানো, অর্থাৎ আমি মা হিসেবে, আমি বাবা হিসেবে আমি যেন আমার সন্তানের কাছে আরও বেশি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, ইন্টারেস্টিং একটা মানুষ হতে পারি, বা আমি যেন আরও মজা করে ওর সাথে খেলতে পারি, আরও মজা করে আমি ইন্টারঅ্যাকশন করতে পারি, আমি আরও ফানি কিছু খেলা ওর সাথে খেলতে পারি, বা ওই অল্টারনেটিভ টাইমটাতে বাচ্চার সাথে হয়তো যদি একটু বড় বাচ্চা হয় তাহলে হয়তো একটু লুডো খেলা হতে পারে, একটু ক্যারাম বোর্ড খেলা হতে পারে, অর্থাৎ তাকে গল্পের বই পড়ে শোনানো হতে পারে। এছাড়াও আদার্স আরও অনেক অ্যাক্টিভিটি আছে, বাচ্চা যদি সুইমিং পছন্দ করে বা বাচ্চা যদি আর্ট অ্যান্ড ক্রাফটস পছন্দ করে, তাকে ওই জায়গাগুলোতে এঙ্গেজ করা। এতে করে কিন্তু ব্রেইনের যে ডিফারেন্ট এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোও ডেভেলপ করবে এবং বাচ্চার মধ্যে ক্রিয়েটিভিটি ডেভেলপ করবে। একটা বাচ্চা যখন একটু বোরডামের মধ্যে থাকে তখন কিন্তু সেই বাচ্চাটির দেখা যায় যে তার ক্রিয়েটিভ সেন্টার বা থিঙ্কিং সেন্টার সেটা কিন্তু অনেকটা স্টিমুলেটেড হয় এবং ক্রিয়েটিভলি অনেক কিছু সে চিন্তা করতে পারে। কারণ আমরা যখন অনেক বেশি সময় ধরে ফোনে থাকি কি হয়, আমাদেরকে কিন্তু চিন্তা করতে হয় না, আমরা কিন্তু এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, তো ওইগুলো শুধু আমাদেরকে আনন্দ দিচ্ছে, এটা কিন্তু টু ওয়ে কোনো কমিউনিকেশন হচ্ছে না বা টু ওয়ে কোনো রিসিপ্রোকেশন হচ্ছে না। তো সেই জায়গায় আমরা যেন এই জিনিসগুলো মাথায় রেখে আমার বাচ্চার বিকাশটা যেন একটা পরিপূর্ণ বিকাশ হয়, সেই জন্য আমরা একটু অবশ্যই মোবাইলটাকে লিমিটেড সময়ের জন্য আমরা পারমিশন দিই। ধন্যবাদ আপা, আপনি আমাদেরকে বললেন যে যদি হয়েও যায় আসক্তি তাহলে কিভাবে আমরা সেটাকে অনেক বেশি অল্টারনেটিভ এখানে আসলে চিন্তা করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, অ্যাজ এ মা হিসেবে বাচ্চাকে কিছু সময় বোরডম এক্সপিরিয়েন্স করতে দিতে হবে। বোরডম ফিল করা মানেই এই না আমার বাচ্চাকে তাড়াতাড়ি আমাকে একটু ও যেন ভালো থাকে, ও যেন মনটা যেন খুশি থাকে, ও যেন কোনো কিছুতেই কষ্ট না পায়, এই এক্সপিরিয়েন্সগুলো আমরা যেন না দিই। কারণ এটা একটা হিউম্যান এক্সপিরিয়েন্স, একটা মানুষের মধ্যে বোরডম ফিল হবে, মানুষের মধ্যে কখনো একটু খারাপ লাগা ফিল হবে, মানুষের মধ্যে কখনো একটু কষ্ট লাগা ফিল হবে। এইটা তাকে ছোট্টবেলা থেকে আসলে এই প্র্যাকটিসটা আমাদেরকে দিতে হবে। আপা, আমাদের সন্তানদের যখন আসক্তি হয়ে যাবে তখন আমরা পিতামাতা হিসেবে কি করব সেটা তো আপনি বললেন, কিন্তু আমরা কখন মনে করব যে এখন আমার বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত এবং বিশেষজ্ঞরা এখানে কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে? যখন আসক্তিটা হয়েই যায় তারপরে তো মা বাবারা বুঝতে পারে যে ঠিকমতো সে খাচ্ছে না, অনেক খাওয়া স্কিপ করছে, অর্থাৎ খাওয়া বাদ দিচ্ছে, ঠিকমতো ঘুমাচ্ছে না, বা বাইরে কোথাও যেতে চাচ্ছে না, ওর সমবয়সীদের সাথে মিশতে চাচ্ছে না, স্কুলে যেতে চাচ্ছে না, স্কুলের হোমওয়ার্ক করতে চাচ্ছে না। অর্থাৎ একটা বাচ্চার যে স্বাভাবিক জীবনটা যখনই ব্যাহত হচ্ছে, বাবা মারা কিন্তু তখন আমাদের কাছে চলে আসছে। তো তখন আমরা কিন্তু প্যারেন্টসদেরকে অনেক রকম কাউন্সিলিং করি এবং ওদেরকে অনেক রকম সাজেশনস দিই, তাদের অবস্থাটা বুঝে ওই মুহূর্তে তারা কিভাবে আরও বেশি এফেক্টিভ ওয়েতে বাচ্চার সাথে সময় কাটাতে পারে, যাতে করে বাচ্চার এই আসক্তিটা ওনারা দূর করতে পারে। আপা, আমরা যখন আমাদের সন্তানদেরকে মোবাইল ব্যবহার করতে দিচ্ছি বা ইন্টারনেট ইউজ করতে দিচ্ছি তখন তো আসলে তার সামনে গোটা বিশ্বটাই উন্মুক্ত, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট আসে। তো সেই জায়গাটায় আসলে আমরা পরিবার থেকে কিভাবে মনিটরিং করতে পারি বা করার কোনো প্রয়োজন রয়েছে কিনা এ বিষয়ে যদি বলতেন। আমাদের সন্তানটিকে অবশ্যই মনিটর করার প্রয়োজন আছে, কারণ প্রযুক্তির ব্যবহার কিন্তু আমরা কমাতে পারবো না এবং প্রযুক্তির অনেক কিছু কিন্তু আমাদের জন্য ব্লেসিংস, কিন্তু আবার প্রযুক্তির অবাধ ব্যবহারটা কিন্তু আমাদের জন্য ভীষণ ক্ষতিকর। তো আমার সন্তান আসলে কী ধরনের কন্টেন্ট দেখছে, এই কন্টেন্টগুলো আমার কিন্তু আগে চেক করতে হবে। এবং অনেক ধরনের কিডস ফ্রেন্ডলি বা এরকম কিছু অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো দিয়ে কিন্তু আসলে মনিটর করা যায় এবং সেটা মনিটর করা প্রয়োজন। এই বিষয়টা নিয়ে কিন্তু আমার সন্তানদের সাথে, আমার সন্তানটি যদি অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ভেতর দিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তার সাথে আলোচনা করতে হবে এই প্রযুক্তির ভালো দিকগুলো কী কী এবং প্রযুক্তি কীভাবে আসলে আমাদের
ভেতরে মানবিক গুণাবলীগুলো হ্রাস করে নিচ্ছে এবং প্রযুক্তি কিভাবে আমাদের সোশ্যাল ইন্টারাকশনটা কমিয়ে দিচ্ছে এবং আমাদের আরও কী কী ধরনের ক্ষতির কারণ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং প্যারেন্টসে কিন্তু এই বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলতে হবে। যেমন এতটুকু সময়ের জন্য আমি আসলে তোমাকে দিতে পারবো এবং বিষয়গুলো কিন্তু আমার তত্ত্বাবধানে থাকবে। আপা, আপনি যে বললেন যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, তো এই পিরিয়ডটা সম্পর্কে যদি আমাদেরকে আসলে একটু ভেঙে বোঝাতেন যে এটা কি আমাদের সন্তানদের শিশু সময় থেকেই শুরু হচ্ছে নাকি এটার আলাদা কোনো ভূমিকা আছে এই সময়টার? অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হচ্ছে সবচেয়ে আমি বলবো যেটা একটা ক্রিটিক্যাল সময়। এই সময়টাতে আসলে একটা বয়সন্ধিকালের একটা শরীর মনের অনেক রকমের হরমোনাল পরিবর্তনগুলো এই সময়টাতে হয় এবং এই সময়টাতে একটা শিশু, সে আসলে না থাকে শিশু না আসলে অ্যাডাল্ট, এই মধ্যবর্তী যে অবস্থাটা, এই ট্রানজিশন পিরিয়ডটা হচ্ছে সেই সময়কালটা। এটা কখনো 10 থেকে আসলে 18 ইয়ার্স পর্যন্ত, 10 থেকে 18 বছর পর্যন্ত একটা এইজ গ্রুপকে আমরা বলি প্রি টিন, আরেকটা হচ্ছে মিডল টিন, আরেকটা হচ্ছে অ্যাডাল্টহুড টিন আর কি। তো এই সময়কালগুলোতে আসলে অনেক ইনফরমেশন জানতে ইচ্ছে করে। এটা কিন্তু বিকাশের ধাপ এবং অনেক অপোজিট সেক্সের প্রতি একটা ইন্টারাকশন করার একটা ইচ্ছা বেড়ে যায় বা অনেক সময় আমরা দেখি যে এই সময় অনেক নিষিদ্ধ অনেক বিষয়ের প্রতি আগ্রহ বেড়ে যায় এবং এই নিষিদ্ধ বিষয়গুলো ওরা কোত্থেকে জানবে? কারণ ওদের ভেতরে আমরা যেটা দেখি যে ওরা কিন্তু বাবা মার সাথে সব বিষয়ে খোলামেলা কথা বলতে পারে না, কারণ বাবা মার কাছ থেকে সেই জাজমেন্টটা ফিল করে যে বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো, মায়ের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। বাবা হিসেবেও কেন যেন আমরা ওই জায়গায় একটা বাধা, কেন যেন একটা ব্যারিয়ার দিয়ে রাখি যে আমার সন্তানটি চাইলেই এসে সে একটা হয়তো পিরিয়ড নিয়ে তার একটা বিষয় জানতে ইচ্ছা করছে বা ফিজিক্যাল ইন্টিমেসি নিয়ে তার হয়তো একটা বিষয় জানতে ইচ্ছে করছে, কিন্তু সেটা সে আমার কাছে এই বিষয়টা শেয়ার করতে পারছে না। তখন সে ইন্টারনেট থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে নিচ্ছে, ইনফরমেশনগুলো জেনে এবং বন্ধুদের সাথে আলোচনা করছে, অনেক সময় ইনফরমেশনগুলো নিয়ে এসে তার মতো করে সে প্রসেস করছে, যেটা কিন্তু আমরা বাবা মারা ভীষণ আমরা বলবো এই জায়গাটা আমরা যদি একটু খোলামেলা আলোচনা করতে পারি আমার সন্তানদের সাথে, তাহলে কিন্তু অনেকাংশেই এই যে বাইরে থেকে ইনফরমেশন জেনে সেই ইনফরমেশনটাকে আসলে সে কীভাবে প্রসেস করবে, কীভাবে সে ব্যবহার করবে, সেই জায়গাটা আমরা কিন্তু একটা ভূমিকা রাখতে পারি। আপা, আমরা তাহলে বুঝতে পারছি যে আসলে মা বাবাকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তো মা বাবার উদ্দেশ্যে আপনার কি আর কিছু যদি বলার থাকে? এটা ভীষণ সত্যি কথা, আসলে মা বাবাকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে এবং মা বাবার সাথে সন্তানের যে দূরত্ব, সম্পর্কের দূরত্ব, সেটা খুব ছোট্টবেলা থেকেই আমাদেরকে ঘুচাতে হবে। ছোট্টবেলা থেকে একটা সন্তান একটা মানুষ হিসেবে কিভাবে সে নিজেকে দেখবে, কিভাবে তার পরিবেশকে সে দেখবে, কিভাবে তার সম্পর্কগুলোকে দেখবে, এই ধারণাটা কিন্তু একদম ছোট্টবেলা থেকে তৈরি হয়। সেই ধারণাগুলোর জন্য মা হিসেবে আমার ভূমিকা, বাবা হিসেবে আমার ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই সময়টাতে আমি যদি খুব বেশি ডিভাইস দিয়ে রাখি, তাহলে আসলে ধারণাগুলো কিন্তু পূর্ণাঙ্গ একটা ধারণা হিসেবে ওর ভেতরে তৈরি হবে না। এবং খুব ছোটবেলা থেকেই আমরা কিন্তু দেখি যে একটা লোনলিনেস, একটা ডিপ্রেশন এবং একটা শূন্যতা কাজ করছে। এই শূন্যতারগুলো গোড়ায় যখন আমরা খুঁজে দেখি, তখন দেখি যে মা বাবার সাথে অ্যাটাচমেন্টের ঘাটতি ছিল, বন্ডিংটা ঠিকমতো ক্রিয়েট হয়নি। তো এই জায়গায় বন্ডিংটা ভীষণ জরুরি, অ্যাটাচমেন্টটা খুব জরুরি। ধন্যবাদ আপা, অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার সাথে কথা বলে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।